আসসালামু আলাইকুম। আজকের গল্প কলকাতার বিজন দ্বীপে। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। অনেকেই কলকাতায় অনেককাল থেকেও শহরের অনেক খবরই রাখেন না। ধরুন এই গঙ্গা নদীর কথা। গঙ্গা যে খালি কলকাতার তেষ্টা মেটায় তা নয়, বাণিজ্যে কলকাতার লক্ষ্মীলাভের আসল কারণই ওই গঙ্গা। স্নান করতে গিয়ে, বেড়াতে গিয়ে বা পারাপার হতে গিয়ে গঙ্গাকে দেখেনি কলকাতায় এমন লোক নেই। তবু জিজ্ঞাসা করলেই জানা যাবে কলকাতার গঙ্গার বুকেও যে বৎসরের নির্দিষ্ট সময়ে দিব্যি একটি ছোট্ট দ্বীপের মতন বালুচর জেগে ওঠে, এ দৃশ্য অনেকেই দেখেননি। আমার আজকের বন্ধুরা ছিলেন ওই দলে। গঙ্গার ধারেই আমার বাড়ি। সকালে এসেছিলেন তারা আমার বাড়িতে বেড়াতে। গঙ্গার ধারের বারান্দায় বসে চা পান করতে করতে হঠাৎ ওই বালুচর দেখে তারা যেন আকাশ থেকে পড়লেন। বাগবাজারের কাছ থেকে বালুচরটি সমান চলে গিয়েছে বালি ব্রিজের দিকে। চওড়ায় তা বেশি নয় বটে, কিন্তু লম্বায় হবে অন্তত মাইল খানেক, বেশিও হতে পারে। পরেশের বোন ছন্দা বেথুনে 3rd ইয়ারে পড়ে। 1 নম্বরের শহুরে মেয়ে, জন্মে কখনো পল্লীগ্রাম বা ধানের ক্ষেত দেখেনি। সবচেয়ে বিস্মিত হলো সে। বলল, কলকাতা শহরে দ্বীপ, এ যে অদ্ভুত দৃশ্য। আমি বললাম, কিছুই অদ্ভুত নয়। গঙ্গায় এ সময়ে রোজই দিনে আর রাতে ভাটার সময়ে চড়া পড়ে, আবার জোয়ার এলেই ডুবে যায়। পরেশ বলল, এ খবর তো জানা ছিল না। নবীন বলল, আমরা বালিগঞ্জবাসী জীব, পাশের বাড়ির খবর রাখি না। বাগবাজারের গঙ্গা তো আমাদের পক্ষে দস্তুর মতো বিদেশি নদী। ম্যাপ দেখে তার অস্তিত্বের খবর পাই। ছন্দা বিপুল পুলকে নেচে উঠে বলল, ওখানে যাওয়া যায় না বড়দা? সে আমাকে বড়দা বলে ডাকত। বললাম, খুব সহজেই, একখানা মাত্র পানসির দরকার। পরেশ সোৎসাহে বলল, ডাকো তাহলে একখানা পানসি। আমরা ভারতের প্রধান নগর কলকাতার মাঝখানেই দ্বীপ ভ্রমণ করব। নবীন বলল, তারপর ভ্রমণ কাহিনী লিখে মাসিক পত্রে প্রকাশ করব। আমি বললাম, সাধু। ঠাট্টা করে বললাম বটে, কিন্তু তখন পর্যন্ত ঘুণাক্ষরেও সন্দেহ করতে পারিনি যে আমাদের এই ভ্রমণটা সত্যি সত্যি একটি চমকপ্রদ অসাধারণ কাহিনী হয়ে দাঁড়াবে। গঙ্গার চড়ায় গিয়ে লাগলো আমাদের পানসি। চরের এক জায়গায় খানকয় বড় বড় নৌকো বাঁধা। অনেকগুলি কুলি চর থেকে ঝুড়ি করে বালি তুলে নৌকোয় গিয়ে বোঝাই করে আসছে। গঙ্গার এক পাড়ে কলকাতার অগণ্য বাড়ির থাক সাজানো রয়েছে এবং আর এক পাড়ে গাছের সার, চিমনিওয়ালা কলকারখানা ও মন্দির প্রভৃতি। উত্তর দিকে বালির রাঙা সাঁকো এবং তারই এক মুখে দক্ষিণেশ্বরের কালী মন্দির ও আর এক মুখে বেলুড়ের নতুন মঠের গম্বুজ। চরের যে দিকটা নির্জন, আমরা সেই দিকে গিয়ে নামলাম। বাতাসে কালো চুল ও বেগুনি শাড়ির আঁচল উড়িয়ে ছন্দা মহা আনন্দে ভিজে বালির ওপরে ছুটাছুটি শুরু করে দিল। নবীন এদিকে ওদিকে দৃষ্টিপাত করে বলল, চরটাকে ডাঙা থেকেই ভালো দেখাচ্ছিল। এখানে তো ভ্রমণ কাহিনী লেখবার কোনো রঙিন মাল মশলাই চোখে পড়ছে না। ওখানে বালি বোঝাই নৌকো
চরের চারধারে গঙ্গার ঘোলা জল আর জেলে ডিঙি। মাথার ওপরে উঠছে কতকগুলো গাংচিল। ধ্যাত, এই নিয়ে কি ভ্রমণ কাহিনী রচনা করা যায়? পরেশ বলল, রাখো তোমার ভ্রমণ কাহিনী। জীবনে যা দেখিনি আজ সশরীরে সেই দ্বীপে আরোহণ করলাম, এইটাই সবচেয়ে বড় কথা। এ ঠাঁইটিকে আমরা যদি ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সুমাত্রা কি সিংহলের ক্ষুদ্র সংস্করণ বলে মনে করি, তাহলে কার সাধ্য প্রতিবাদ করে? এমন সময়ে খানিক তফাৎ থেকে ছন্দা চেঁচিয়ে ডাক দিল, বড়দা, একবার এদিকে এসে দেখো তো, এগুলো কিসের দাগ? তার কাছে গিয়ে দেখি বালির ওপরে হেঁট হয়ে পড়ে অত্যন্ত কৌতূহলে কিসের দিকে সে তাকিয়ে রয়েছে। বালির ওপরে অনেকগুলো অদ্ভুত চিহ্ন। পরেশ দেখে বলল, পায়ের দাগ না? আমি বললাম, কিন্তু কোন জীবের পায়ের দাগ? আমরা কেউ পদচিহ্ন বিশারদ না হয়েও বলতে পারি এ দাগগুলো কোনো চতুষ্পদ জীবের পায়ের দাগ নয়। এগুলো যার পায়ের দাগ সে দুই পায়ে হাঁটে। মানুষ দুই পায়ে হাঁটে, কিন্তু এগুলো মানুষের পায়ের দাগ নয়। পাখি দুই পায়ে হাঁটতে পারে বটে, কিন্তু কোনো পাখির পায়ের দাগই এত বড় বা এরকম দেখতে হয় না। এমন বড় যার পা, তার দেহ না জানি কত প্রকাণ্ড। দেখেছ পরশ, এর পায়ে মস্ত মস্ত নখও আছে। কি ভয়ানক! যে এমন পায়ের অধিকারী, তার চেহারা দেখলে পেটের পিলে হয়তো চমকে যাবে। নবীন চোখ পাকিয়ে বলল, দুই সার পায়ের দাগ দেখা যাচ্ছে। গঙ্গা থেকে কোনো জীব উঠে চরের ওপরে এসে আবার জলে ফিরে গিয়েছে। আমি বললাম, কিন্তু কোনো জলচর জীবই দুই পায়ে ভর দিয়ে বেরিয়ে বেড়াতে পারে? কুমির ডাঙায় চলে, তার পায়েরও অভাব নেই, কিন্তু চারখানা পা। পরেশ এক কথায় সমস্ত উড়িয়ে দিয়ে বলল, তাহলে এগুলো পায়ের দাগের মতো দেখতে বটে, কিন্তু পায়ের দাগই নয়। নবীনও সায় দিয়ে বলল, সেটাই ঠিক কথা। গঙ্গার স্রোতের তোড়ে বালির ওপরে এই অদ্ভুত দাগগুলো হয়েছে। আমিও তাছাড়া আর কিছু ভাবতে পারলাম না। এগুলো কোনো জীবের পায়ের দাগ হলে তাকে সৃষ্টি ছাড়া আজগুবি জীব বলেই মানতে হয়। এবং তেমন উদ্ভট জীব কলকাতার গঙ্গার চরে আসবে কেমন করে? এলেও খবরের কাগজের সর্বদর্শী রিপোর্টারদের চোখকে সে ফাঁকি দিতে পারত না। অন্তত বাগবাজারের অমৃতবাজার পত্রিকা সর্বাগ্রেই তাকে আবিষ্কার করে ফেলত। যার আবদারে আমরা এই চিহ্নগুলি পরিদর্শন করতে এদিকে এসেছি, সেই ছন্দা কিন্তু এতক্ষণ আমাদের কাছে ছিল না। সে কখন সরে পড়ে দূরে গিয়ে চরের উপরে বসে শিশুর মতো বালির ঘর তৈরি করতে ব্যস্ত ছিল। কড়া রোদে ঘেমে উঠে ছন্দাকে ডেকে আমরা আবার পানসির দিকে ফিরে চললাম। ছন্দা এসে বলল, আমার ভারী ভালো লাগছে, এক্ষুনি যেতে ইচ্ছে করছে না। আর থাকার উপায় নেই, একটু পরে জোয়ার আসবে, চর ডুবে যাবে। ছন্দা একটু ভেবে বলল, আচ্ছা বড়দা, রাতে আবার এই দ্বীপটা জেগে উঠবে তো? হ্যাঁ, ঘন্টা চারেকের জন্যে। আজ তো পূর্ণিমা, সন্ধ্যাবেলাতেই চাঁদ উঠবে। হ্যাঁ, তাহলে আজ সন্ধ্যাবেলায় এখানে সকলের নিমন্ত্রণ রইল। আমি চড়ি ভাতি করে তোমাদের সবাইকে খাওয়াবো। পরেশ একটু ইতস্তত করে বলল, কিন্তু সে যে অনেক তোড়জোড়ের ব্যাপার, দরকার নেই ছন্দা। প্রস্তাবটায় নতুনত্ব আছে, আমি রাজি হয়ে গেলাম। তোড়জোড়ের জন্যে
তোমাদের কাউকে মাথার ঘাম পায়ে ফেলতে হবে না দাদা, আমি সবই করব। তোমরা খালি দয়া করে দুটো খেয়ে উপকার করো। এরপরেও আপত্তি করা অভদ্রতা, এবং পরেশ সেই অভদ্রতাই করল। বলল, তুমি যা মেয়ে তা জানি, আবার জোয়ার না আসা পর্যন্ত এখান থেকে নড়তেই চাইবে না। অতক্ষণ এই ভিজে বালির ওপরে বসে থাকলে অসুখ করবে, অতটা কবিত্ব আমার নেই। ছন্দা রেগে বলল, দাদা, গেল জন্মে তুমি মারোয়ারি ছিলে, তোমার একটুও ইমাজিনেশন নেই। বেশ, আমাদের জন্যে 4খানা ফোল্ডিং চেয়ারও আসবে, কাউকে এই ভিজে বালিতে বসতে হবে না। বড়দা, পানশিখানা আজ সন্ধে থেকে ভাড়া করে রেখো। প্রথমে চড়ি ভাতির ভোজ, তারপর চন্দ্রালোকে নৌকোয় করে গঙ্গা ভ্রমণ। ওহ, ওয়ান্ডারফুল। ছন্দা, পরেশ ও নবীন নৌকোর ঘরের ভেতরে গিয়ে বসল। আমি গেলাম বুড়ো মাঝির কাছে। ওহে মাঝি, আজ সন্ধ্যের সময়ে তোমার নৌকো নিয়ে আমরা আবার এই চরে আসব, তুমি ঘাটে তৈরি থেকো। সন্ধ্যের সময় এই চরে কতক্ষণ থাকবেন? যতক্ষণ জোয়ার না আসে। মাঝি চুপ করে রইল। কি হে, কথা কও না যে? মাঝি খুব মৃদু স্বরে বলল, সন্ধ্যের পরে ওই চরে কেউ থাকে না, জায়গাটার বদনাম আছে। বদনাম? কিসের বদনাম? অল্পক্ষণ ইতস্তত করে মাঝি বলল, কিসের বদনাম জানি না বাবু, আমাদের বুদ্ধ ওখানে হারিয়ে গিয়েছিল। কেমন করে? ওখানে তো হারিয়ে যাওয়ার উপায় নেই। তা নেই, কিন্তু বুদ্ধকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে সে জলে ডুবে গিয়েছিল। হতেও পারে, না হতেও পারে। ওই চরে আমরা নৌকো বেঁধেছিলাম। অন্ধকার রাত, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়বার চেষ্টা করছি। হঠাৎ কি দরকার হওয়াতে বুদ্ধ চরে গিয়ে নামলো। তারপরেই শুনি সে বিকট চিৎকার করে উঠল। আমরা সবাই আলো টালো নিয়ে বেরিয়ে পড়লাম, কিন্তু আর বুদ্ধর সাড়া কি দেখা পাওয়া গেল না। ওই রাক্ষসে চর যেন তাকে গিলে ফেলল। চর নয় মাঝি, তাকে গিলে ফেলেছিল এই গঙ্গা। হতেও পারে, না হতেও পারে। তার কিছুকাল পরে আর এক রাতে বদ্রিও ওই চরে নৌকো বেঁধেছিল। সকালে উঠে দেখে তাদের দলের একজন লোক নেই। সে যে কোথায় গেল তা কেউ জানে না। বাবুজি, ও চরের ভারী বদনাম। যত সব মিথ্যে ভয়। গঙ্গায় তো রোজই লোক ডুবছে, চরের দোষ দাও কেন? তাহলে তোমার নৌকা পাওয়া যাবে না? পাওয়া যাবে না কেন বাবুজি? পয়সার জন্যেই তো নৌকো চালাই। আপনি পয়সা দিচ্ছেন, আমরাও নৌকো আনবো, তবে কি না জায়গাটার বদনাম আছে। নৌকোর তরে আসতে ছন্দা বলল, বড়দা, মাঝির সঙ্গে অত কিসের কথা হচ্ছিল? বাজে কথা। মিথ্যা তার মনে ভয় জাগানো উচিত নয়। আমার কাছে মাঝির গল্প হাস্যকর বলে মনে হচ্ছিল। তবে একটা ভয় আছে, চরে চোরাবালি নেই তো? গঙ্গা তখন চাঁদের আলোর সঙ্গে খালি খেলাই করছিল না, গল্পও করছিল কুলুকুলু স্বরে। সেই গল্প যারা বুঝতে পারে তারাই হয় কবি। আমরা কবি নই, আমাদের মন চড়ি ভাতির কথা ভেবেই সরস হয়ে উঠছে। তা ছন্দা উদর তৃপ্তির আয়োজন বড় কম করেনি। মাংস হবে, খিচুড়ি হবে, আরও কত কি হবে। ভীমনাগের সন্দেশ, নবীন ময়রার রসগোল্লা, আমের চাটনিও এসেছে 1 বোতল। একে চড়ি ভাতি না বলে
রীতিমতো ভোজের আয়োজনই বলা উচিত। ছন্দা দুটো পেট্রোলের লণ্ঠন জ্বালালো, যদিও আজকের পূর্ণিমায় তাদের দরকার ছিল না। তারপর দুটো কুকারে রান্না চড়িয়ে দিয়ে বলল, চলো এইবারে দ্বীপে খানিকটা ভ্রমণ করে আমরা খিদে বাড়িয়ে আসি। নবীন গম্ভীর হয়ে বলল, খিদে দ্বিগুণ বাড়লে অতিরিক্ত খাবারের যোগান দেবে কেমন করে? মনে রেখো ছন্দা, এখানে কলকাতার খাবারের দোকান নেই। আমরা বাস করছি এক অচেনা বিজন দ্বীপে। পরেশ বলল, রবিনসন ক্রুশোর দ্বীপের চেয়েও এ দ্বীপ ভয়ঙ্কর। এখানে ফ্রাইডের মতো বিশ্বস্ত ভৃত্যও মিলবে না যে খাবার কিনতে পাঠাবো। ছন্দা হাত নেড়ে বলল, ওগো ক্ষুধার্ত ভদ্রলোকেরা, এবার থামো। তোমাদের ভুঁড়ির বহর জানা আছে। চলো বড়দা। আমরা চর ধরে হনহন করে এগিয়ে যাচ্ছি। দেখে নৌকো থেকে মাঝি সাবধান করে দিল, বেশি দূর যাবেন না বাবু, এটা বেড়াবার জায়গা নয়। মাঝির কথার মানে বুঝে আমার হাসি পেল। এখানে কিসের ভয়? আকাশ ভরে জাগছে চাঁদের মৌন সঙ্গীত, কানে আর প্রাণে জাগছে ঠান্ডা বাতাসের গুঞ্জন, এবং বালুচরের কুলে কুলে জাগছে গঙ্গার রচিত কবিতার ছন্দ। এপারে ওপারে আলোর মালায় মালায় দেখছি যেন দীপাবলির উৎসব। ছন্দা খিলখিল করে হেসে উঠে বলল, মাঝি বুড়োর কথা শোনো, এটা বেড়াবার জায়গা নয় তো ঘুমোবার জায়গা নাকি? পরেশ বলল, আমার কীরকম ঘুম আসছে ছন্দা। ওই কুলুকুলু শব্দ, এই ঝিরঝিরে বাতাস, আর এমন ঝিলমিলে জ্যোৎস্না, সবই কেমন স্বপ্নময়। আমি বললাম, সবই যখন স্বপ্নময় আর সঙ্গীতময়, তখন ছন্দার গলাও আর চুপ থাকে কেন? ছন্দা, চলতে চলতে তুমিও রবি ঠাকুরের একটি গান ধরে ফেলো। ডান হাত দিয়ে নিজের বাঁ হাতের উপরে সজোরে ও সশব্দে এক তালি বসিয়ে দিয়ে নবীন বলে উঠল, ঠিক বলেছ, লাখ টাকার এক কথা। এ সময়েও যদি রবি ঠাকুরের গান না হয়, তাহলে বৃথাই তিনি সঙ্গীত রচনা করেছেন। গাও ছন্দা, গাও। ছন্দা আপত্তি করল না। রবীন্দ্রনাথের গান হচ্ছে প্রকৃতির নিজস্ব জিনিসের মতো। তার সঙ্গে আজকের এই জ্যোৎস্নামাখা গঙ্গার কলতান এমনই খাপ খেয়ে গেল। আমি বললাম, চমৎকার ছন্দা, চমৎকার। এখানে মানুষের বিনা বেনুর সঙ্গত নেই। তুমি যেন তাই গঙ্গার সুরে সুর মিলিয়েই গান ধরেছ। ছন্দা খানিকক্ষণ নীরবে কান পেতে গঙ্গার ঢেউয়ের গান শুনল। তারপর বলল, গঙ্গার সুর? যদি তোমরা কেউ এখানে না থাকতে, যদি এই নির্জন চরে একলা বসে বসে আমাকে গঙ্গার এই কল্লোল শুনতে হতো, তাহলে নিশ্চয়ই আমি ভয় পেতাম। ভয় পেতে? সে কি? চেয়ে দেখো না, পূর্ণিমার চাঁদও পৃথিবীকে স্পষ্ট করতে পারেনি, আলোর সঙ্গে যেন আবছায়া মাখানো। কলকাতার বাড়িঘর এত কাছে, কিন্তু এই নির্জন নিরালা বালুচরের সঙ্গে আজ মানুষের কোনো সম্পর্কই আছে বলে সন্দেহ হচ্ছে না। আজ আমরা যেন এখানে অনধিকার প্রবেশ করেছি। মনে হচ্ছে এই চরের যেন আত্মা আছে, আর মানুষের ছোঁয়া পেয়ে সে অসন্তুষ্ট হয়ে উঠেছে। গঙ্গার ডাক শুনছ? ও ডাক ছুটে আসছে যেন অতল পাতালের গভীর অন্ধকার থেকে, যেখানে হাসি নেই, আলো নেই, মানুষ নেই, যেখানে পাতা আছে শুধু শীতল মৃত্যুর কঙ্কাল শয্যা, যেখানে দয়া মায়া প্রেমের নাম কেউ শোনেনি। গঙ্গার ও ডাক কি সঙ্গীত! ও যে প্রাণদণ্ডের বাণী। ও যেন জীবনের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিশাপময় নিষ্ঠুর প্রতিবাদ। মানুষের পক্ষে নিঝুম রাত্রে এখানে একলা থাকা
অসম্ভব। পরেশ বিরক্ত হয়ে বলল, ছন্দা, তুই বড় বিনিয়ে বিনিয়ে কথা বলতে শিখেছিস। তুই যেন আমাদের ভয় দেখাবার চেষ্টা করছিস। নবীন কিন্তু কোনো কথাই শুনছিল না। নিষ্পলক নেত্রে একদিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ সে চমকে উঠল। তার দৃষ্টি অনুসরণ করে দেখলাম খানিক তফাতেই দুটো উজ্জ্বল লণ্ঠন জ্বলছে আর কুকারে আমাদের খাবার সিদ্ধ হচ্ছে। নবীন, কি দেখে তুমি চমকে উঠলে? ওখানে তো দেখে চমকাবার মতো কিছুই নেই। নবীন অত্যন্ত অস্বাভাবিক স্বরে বলল, ভালো করে তাকিয়ে দেখো। তীক্ষ্ণ চোখে আবার সেই দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বুক ছমছম করতে লাগলো। ওখানে কিছুই নেই, কিন্তু তবু কিছু যেন আছেও। কি ওটা? ওকে কি শূন্যতার মধ্যে শূন্যতার মূর্তি বলবো, না চাঁদের আলোর মধ্যে ঘনীভূত আলোর মূর্তি? ওকে দেখাও যায়, দেখা যায়ও না। যেন নিরাকারের প্রকাণ্ড আকার, কিন্তু ভয়াবহ। পূর্ণিমায় ধপধপ করছে বালুচর, কিন্তু পরিপূর্ণ জ্যোৎস্নার মধ্যে যেন আর একটা উজ্জ্বলতর আলোকের ছায়া ফেলে কে সেখানে নড়ে চড়ে বেড়াচ্ছে। আলোকের মধ্যে আলোকের ছায়া। আমার এই অদ্ভুত ভাষা শুনে লোকে হয়তো হাসবে, কিন্তু যা দেখলাম তা অমানসিক বলেই মানুষী ভাষায় বর্ণনা করা অসম্ভব। ওই অনামা ভয়ঙ্করের হাত, পা, দেহ বা মুখ কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু বালির ওপরে কেউ ভারী ভারী পা ফেলে চললে যেমন বালি ছিটকে ছিটকে পড়ে, ওখানেও ঠিক তেমনই হচ্ছে। তখন পরেশ ও ছন্দাও সেই দৃশ্যমান অদৃশ্যের ভীষণ অস্তিত্ব দেখতে পেয়েছে বা অনুভব করেছে। ছন্দা আঁতকে উঠে বলল, ও কে বড়দা? ও কে? ও যে এগিয়ে যাচ্ছে কুকারের দিকে। পরেশ সর্বপ্রথম সেই অবর্ণনীয় অলৌকিক মোহ থেকে নিজেকে মুক্ত করে নিয়ে বলল, আমরা সবাই কি পাগল হয়ে গিয়েছি? বানিয়ে বানিয়ে ভয়ের স্বপ্ন দেখছি। কই, ওখানে তো কেউ নেই। এসো আমার সঙ্গে। পরেশ দ্রুত পদে সেই দিকে অগ্রসর হচ্ছে। আচম্বিতে দুটো ইকমিক কুকারি সশব্দে বালির ওপরে কাত হয়ে পড়ে গেল এবং চারদিকে ছড়িয়ে পড়ল তার ভেতরের খাবার ভরা পাত্রগুলো। এবং পর মুহূর্তেই আমাদের সর্বাঙ্গ আচ্ছন্ন করে বয়ে গেল একটা ঠান্ডা কনকনে দমকা বাতাসের ঝটকা। ঝটকাটা যেমন হঠাৎ এলো, চলে গেল তেমনি হঠাৎ। পরেশ একবার হতভম্বের মতো দাঁড়িয়ে পড়েই আবার এগুবার উপক্রম করল। নৌকোর মাঝি কিছু দেখেছিল কি না জানি না, কিন্তু সেও সভয়ে চেঁচিয়ে উঠল, বাবু, নৌকোয় চলে আসুন। আমি বিহুলা ছন্দার হাত ধরে টেনে পানশির দিকে ছুটতে ছুটতে বললাম, নবীন, পরেশ, শিগগির নৌকায় চলো। নৌকোয় চড়ে ঘণ্টাখানেক গঙ্গার বুকে ভেসে চললাম। বালুচর তখন চোখের আড়ালে। সকলেই যে আমরা সেই চরের কথাই ভাবছি তাতে আর সন্দেহ নেই, কিন্তু সকলেই এমনই অভিভূত হয়েছি যে মুখ যেন বোবা হয়ে গিয়েছে। পানশি যখন হাওড়ার পুলের কাছে এসে পড়েছে, পরেশ তখন বলল, আমরা কি কাপুরুষ, রজ্জুতে সর্পভ্রম করে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে এলাম। মাঝি, নৌকো ফেরাও, আমরা আবার সেই চরে যাব। মাঝি মাথা নেড়ে বলল, তার হয় না বাবুজি, যেতে যেতেই জোয়ার এসে পড়বে, চর ডুবে যাবে। ছন্দা বলল, চরে যা দেখেছি আমার আর সেখানে যাওয়ার ইচ্ছে নেই।
পরেশ উত্তেজিতভাবে বলল, চরে কি দেখেছি আমরা? কিছুই না, একটা ছায়া পর্যন্ত না। খানিকটা বাষ্প উড়ে গেলেও বুঝতুম, আমরা তাও দেখিনি। বোকা নবীনটা বাজে কি ধুয়ো তুলল, আর আমরা সবাই হাও মাও করে পালিয়ে এলাম। ছি ছি, কি লজ্জা! ইকোমিক কুকার দুটো কে ফেলে দিল? দমকা ঝোড়ো বাতাস, ঝড়ের মতো একটা বাতাসের ঝটকা তো আমাদেরও গায়ে লেগেছিল। বালি উড়িয়ে কে ওখানে চলে বেড়াচ্ছিল? বালি উঠছিল ওই বাতাসেই। আর সকালের সেই পায়ের দাগগুলো, জানোই তো, সেগুলো পায়ের দাগই নয়, বালির ওপরে স্রোতের দাগ। ভাবলাম মাঝির গল্পটা বলি। ওখানে পড়ে পড়ে দুটো মানুষ কোথায় অদৃশ্য হয়েছে, কেউ জানে না তা। কিন্তু বলতে গিয়ে বললাম না, কারণ নিশ্চয়ই উত্তরে শুনব তারা জলে ডুবে মারা গেছে। নবীন ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, হায় রে খিচুড়ি, হায় রে ফাউল কারি, হায় রে সন্দেশ রসগোল্লা, আমের চাটনি। ওগো প্রিয়, তোমাদের পেয়েও হারালাম। ছন্দা বলল, চলো চৌরঙ্গীর কোনো হোটেলে গিয়ে খাবারের শোক আর পেটের জ্বালা নিবারণ করে আসি গে।